নমস্কার। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1049তম পর্বের আলোচনায় আপনাদের স্বাগত। আমরা মহাভারতের শান্তি পর্বের অন্তর্গত মোক্ষধর্মে পরাশর গীতা নিয়ে আলোচনা করছি। আজকে তার 8ম পর্ব। এখানে আমরা লক্ষ্য করি এই পরাশর গীতায় মহর্ষি পরাশর দুটি অত্যন্ত মূল্যবান শব্দ, দুটি মূল্যবান কথা তিনি বলছেন। একটি হচ্ছে শাস্ত্রচক্ষু, অপরটি শাস্ত্রবিত্তমা। কাকে শাস্ত্রচক্ষু বলা হয় আর কাকেই বা শাস্ত্রবিত্তমা, এই নিয়ে আজকের আলোচনা। মহর্ষি পরাশর বলছেন, সেই মানুষ যিনি যে কোনো অবস্থায় নিজের বৃত্তি হতে সরে আসেন না, কখনোই, তাকে শাস্ত্রচক্ষু বলা হয়। এখানে এই যে বৃত্তি, এই শব্দটি যেমন তার পেশা, তার কাজকর্মকে বোঝায়, তেমনি বৃত্তি শব্দের অর্থ কিন্তু স্বভাব। আর আমরা এটাও জানি মহাভারতের সূত্র হতে, যে মহাভারত বলছেন একজন মানুষের বৃত্তি নির্ভর করে তার স্বভাব অনুযায়ী। একজন মানুষ তার বৃত্তিকে, তার পেশাকে বেছে নেয় তার স্বভাব অনুসারে। অর্থাৎ তার কোন কুলে জন্ম এটা বড় কথা নয়, তার স্বভাব কেমন, তার বৃত্তি কেমন, এই অনুসারেই তার বর্ণ নির্ধারিত হবে। অর্থাৎ আমরা এটা যেমন মহারাজ যুধিষ্ঠিরের ক্ষেত্রে উদাহরণস্বরূপ বলতেই পারি, তিনি ক্ষত্রকুলজাত, ক্ষত্রিয় পুরুষ, তিনি রাজা, রাজধর্ম পালনই হচ্ছে তার বৃত্তি হওয়া উচিত, কিন্তু স্বভাবত তিনি ব্রাহ্মণ স্বভাবের। অর্থাৎ ব্রাহ্মণের যে পড়াশুনো, জ্ঞান চর্চা, জিজ্ঞাসা ইত্যাদি ব্রাহ্মণোচিত স্বভাবই আমরা বিশেষভাবে লক্ষ্য করছি মহারাজ যুধিষ্ঠিরের মধ্যে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখেছি তিনি রাজকার্য পরিচালনার চেয়েও বেশি পছন্দ করেন তার অনেকটা স্বাচ্ছন্দ্য ওই ব্রাহ্মণ্যোচিত ভাবধারার মধ্যে। এটি আমরা কিন্তু অনেক মানুষের মধ্যেও দেখতে পাই। অনেকে হয়তো ধরুন পড়াশুনো করে ইঞ্জিনিয়ার হয়েছেন, চাকরিও পেয়েছেন, কিন্তু তার ছবি আঁকতে ভালো লাগে, এইখানেই তার অনেক স্বাচ্ছন্দ্য, এখানেই তার ভালোবাসা। ওই কাজের জায়গাটা তার ঠিক পছন্দের নয়, যে জায়গাটা তিনি কাজ করছেন, করতে হয় বলে করছেন, হ্যাঁ, কিন্তু তার ভালো লাগা, তার আনন্দ, তার স্বাচ্ছন্দ্য সব হচ্ছে ওই ছবি আঁকায়। আরও উদাহরণ দিই, প্রখ্যাত অভিনেতা, তিনি কাজ করছেন পোস্ট অফিসে, জিপিওতে। প্রতিদিন তিনি গিয়ে স্ট্যাম্প মেরে মেরে, ধাপ ধাপ করে স্ট্যাম্প মেরে মেরে তিনি স্ট্যাম্প বিক্রি করছেন বা পোস্ট অফিসে ইত্যাদি কাজ করেছেন, কিন্তু তার মন টন সব পড়ে রয়েছে অভিনয়ের জগতে। ওই কোনো মতে কাজ সেরে তিনি ছুটে চলে যান অভিনয়ের জগতে, এবং সেখানে তিনি একেবারে ক্লান্তিহীন, আনন্দে পরিপূর্ণ, এবং শেষমেশ বহুদিন কাজ করার পর তিনি ওই অভিনয় জগতেই পুরোপুরি নিজেকে জড়িয়ে ফেললেন। এমন আমরা দেখেছি। আবার এমনও দেখেছি পেশায় তিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন, কিন্তু সেটা তার ভালো লাগতো না, তার মন পড়ে থাকতো গানের জগতে। কিছুদিন কাজ করার পর সংসার ধর্ম, তিনি বিয়ে করেছেন, সন্তানও হয়েছে, তারপর হঠাৎ তিনি ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজটি ছেড়ে ভীষণ ঝুঁকি নিয়ে তিনি গানের জগতে চলে এলেন। এখন সময়ময় তিনি বর্তমান এই জায়গায়। অর্থাৎ প্রথমজন তিনি স্বভাবত শিল্পী, মানে আর্টিস্ট, ছবি আঁকার। দ্বিতীয়জন স্বভাবত তিনি অভিনেতা, এবং তৃতীয়জন তিনি স্বভাবত গায়ক। এই জায়গায় এটাই হচ্ছে তার স্বভাব বৃত্তি।
এবং এখানেই পরাশর এখানেই বলছেন যে মানুষ যে কোনো অবস্থাতে সুখে দুঃখে যত তার অস্বাচ্ছন্দ্য হোক, যতই তার কষ্ট হোক, সমস্ত কষ্ট সব রকম ঝুঁকি নিয়ে যিনি নিজের বৃত্তি অর্থাৎ স্বভাব হতে বিচ্যুত হন না, তাকে শাস্ত্রচক্ষু বলা হয়েছে। আর শাস্ত্রবিত্তমা মানে শাস্ত্রবেত্তা। শাস্ত্রবেত্তা মানে যিনি শাস্ত্রকে ভালোভাবে জেনেছেন, বুঝেছেন। কে ভালোভাবে শাস্ত্র বুঝেছেন? যিনি শুধু শাস্ত্র পড়েছেন, শাস্ত্র অনেক কথা বলতে পারেন না। পরাশর এখানে বলছেন তাকেই শাস্ত্রবেত্তমা বা শাস্ত্রবেত্তা বলা হবে, তাকেই যিনি শাস্ত্রের অর্থকে, শাস্ত্রের নিহিত তাৎপর্যকে নিজের জীবনের মধ্যে, নিজের যাপনের মধ্যে, প্রতিদিনের যাপনের মধ্যে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। কেবল শাস্ত্র তিনি পড়েননি, কেবল শাস্ত্র তিনি বলেন না, তার জীবনটাই হচ্ছে শাস্ত্রময়। এবং সেই সঙ্গে সঙ্গে মহর্ষি পরাশর এই কথাও বলছেন তিনি শাস্ত্রবেত্তমা, তাই তিনি শাস্ত্রবেত্তা, যিনি নিজের মর্যাদা বোধ সম্পর্কে সম্পূর্ণ সচেতন, নিজের মর্যাদা বোধ সম্পর্কে সচেতন। অর্থাৎ সেই মানুষকে যিনি জিজ্ঞাসিত হলে কথা বলেন এবং যেখানে তিনি বোঝেন যে তার কথার কোনো গুরুত্ব থাকবে না, সেখানে তিনি বোবা হয়ে থাকেন, তাকেই বলা হচ্ছে শাস্ত্রবিত্তম। অর্থাৎ যিনি বোঝেন যে কোথায় তার গুরুত্ব এবং কোথায় তার গুরুত্ব নেই, সেই অনুসারে তিনি কথা বলেন এবং আচরণ করেন। এই কথা বলা এবং আচরণ যেটি তিনি এর দুইয়ের মধ্যে দিয়ে যিনি তার নিজের গুরুত্বকে রক্ষা করতে সক্ষম বিশেষভাবে, তাকেই বলা হচ্ছে শাস্ত্রবিত্তমা। এই দুটি কিন্তু খুব বিশেষ গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখি অনেক বড় বড় মানুষ, অনেক জ্ঞানী পণ্ডিত মানুষ, তারা নিজের মর্যাদাটাকে রক্ষা করতে পারেন না। অর্থাৎ তারা বুঝতেই পারেন না যে তাদের গুরুত্বটা কোথায়, কতটুকু। এইটা না বুঝতে পারার ফলে অনেক পণ্ডিত বড় মানুষ কিন্তু সব কিছু খুইয়ে ফেলেন। তার একটা অনুপম উদাহরণ রয়েছে এই মহাভারতে। সেই কাহিনীটি আমরা আজকে বুঝব। তাহলে এই শাস্ত্রবিত্তমার উদাহরণটিকে খুব স্পষ্ট করে বোঝা যাবে। আসুন সেই কাহিনীর মধ্যে আমরা আসি। মহাভারতের যুদ্ধের আরম্ভে আমরা দেখছি দুজন মানুষ এই বিশাল মহাযুদ্ধ থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন। তাদের মধ্যে প্রথম জন হচ্ছেন শ্রীকৃষ্ণের অগ্রজ বলরাম। কেন? কারণ এই উভয় পক্ষ অর্থাৎ দুর্যোধন কুরু বংশ এবং পাণ্ডব বংশ দুইয়ের সাথেই তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক। কুরু বংশের মধ্যে রয়েছে তার আপন জননী, আর পাণ্ডব বংশের মধ্যে রয়েছে তার পিসিমা কুন্তী দেবী। দুজনের সঙ্গে তার অত্যন্ত নিবিড় ঘনিষ্ঠতা। এছাড়াও আরও একটি বড় সম্পর্ক আছে। এই দুই বংশেরই দুই প্রধান পুরুষ দুর্যোধন এবং ভীম, এই দুজনই হচ্ছেন তার শিষ্য, গদাযুদ্ধের শিষ্য। এই ভীম এবং দুর্যোধন দুজনেই তার কাছে গদাযুদ্ধ শিক্ষা লাভ করেছিলেন। এবং এই দুইয়ের মধ্যে সবচাইতে বেশি প্রিয় ছিলেন দুর্যোধন। দুর্যোধন ছিলেন বলরামের প্রিয় শিষ্য। তিনি কোনো মতেই এই দুইয়ের মধ্যে যুদ্ধে কোনো এক পক্ষর হয়ে
কোনো এক পক্ষের অন্তর্ভুক্ত হয়ে এই মহাযুদ্ধে অংশগ্রহণ করতে চাননি। তিনি চেষ্টা করেছিলেন তার ছোট ভাই শ্রীকৃষ্ণকেও সরিয়ে আনতে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তিনি নিজেই সরে গেছেন। এবং আমরা দেখেছি এই 18 দিন ব্যাপী মহাযুদ্ধের মধ্যে সেই সময়টায় ঠিক যুদ্ধের আরম্ভেই তিনি সরস্বতী তীরবাহী যে সমস্ত তীর্থগুলো রয়েছে সেই তীর্থ দর্শনের জন্য তিনি বেরিয়ে পড়েছেন। একেবারে যুদ্ধের শেষে, একেবারে অন্তিম সময়, 18 দিন ব্যাপী যুদ্ধের প্রায় শেষের দিকে, যে যখন তার দুই প্রিয় শিষ্যের মধ্যেই সেই গদা যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে, অর্থাৎ ভীম এবং দুর্যোধনের মধ্যে, সেই সময় ঠিক সেই মুহূর্তে তিনি কিছুক্ষণের জন্য এসে উপস্থিত হয়েছিলেন। আরেকজন হচ্ছেন আরেক অদ্ভুত মানুষ, তার নাম রুক্মী। কে রুক্মী? শ্রীকৃষ্ণ ইনি ছিলেন যদুবংশীয়। এই যে যদুবংশ, এটা একটা অনেক গোষ্ঠী, অনেক বংশ নিয়ে গঠিত। এর মধ্যে যদুরা আছেন, যাদবেরা আছেন, সাত্যতরা রয়েছেন, বৃষ্ণি রয়েছেন, কুকুর রয়েছেন, হ্যাঁ, তেমনি রয়েছেন ভোজধারা। এই ভোজ বংশীয় মহারাজ হচ্ছেন ভীষ্মক। কিন্তু ব্যাপার হলো, শ্রীকৃষ্ণ তিনি অনেক বুদ্ধি খরচ করে, অনেক আত্মত্যাগ করে, তার চাইতেও বেশি অনেক স্বার্থ ত্যাগ করে, আত্মত্যাগ করে তিনি এই সমগ্র যদু বংশটাকে এককাট্টা করে রাখার একটা প্রাণপণ চেষ্টা করে গেছেন জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত। কিন্তু তিনি কি সবটা পেরেছিলেন? না, পারেননি। যে না পারার মধ্যে সবচাইতে বড় উদাহরণ হচ্ছেন এই বিদর্ভরাজ মহারাজ ভীষ্মক। তিনি ভোজবংশীয়। তিনি যতটা না কৃষ্ণের পক্ষপাতী, তার থেকে অনেক বেশি তিনি অনুগত ছিলেন শ্রীকৃষ্ণের প্রবল শত্রু জরাসন্ধের। তিনি জরাসন্ধের অনুগত। শ্রীকৃষ্ণ তার নিজের স্বার্থে, অর্থাৎ রাজনৈতিক স্বার্থে, তিনি অনেক চেষ্টা করেছিলেন মহারাজ ভীষ্মককে নিজের গোষ্ঠীর অন্তর্ভুক্ত করতে, এবং এটা করার জন্য তিনি ভীষ্মকের মেয়ে রুক্মিণীকে অনেক কাঠখড় পুড়িয়ে তিনি বিবাহ করেছিলেন। তিনি ভেবেছিলেন এই বিয়ের মাধ্যমে তার শ্বশুর ভীষ্মকের সাথে তার একটা সমঝোতা হবে। হ্যাঁ, তিনি শ্রীকৃষ্ণের অন্যতম সহায়ক হয়ে উঠবেন জরাসন্ধের বিরুদ্ধে। কিন্তু তার সেই ভাবনা কাজে আসেনি, বরং সেটা বিপর্যস্ত হয়ে গেছে। বিয়ের পরেও এই বিদর্ভরাজ ভীষ্মক তিনি কিন্তু জরাসন্ধেরই ভক্ত হয়েছিলেন। এবং পরবর্তী সময়ে আমরা দেখি, যত বয়স বাড়ল, যত দিন গেল, শ্রীকৃষ্ণের ক্ষমতা অনেক বেড়ে গেল। হ্যাঁ, এবং তিনি প্রায় অবিসংবাদিত নেতা হয়ে দাঁড়ালেন সমগ্র ভারতবর্ষে। এবং সেখানে আমরা দেখছি যে প্রধান শক্তি ছিল এই পূর্ব ভারত জরাসন্ধের সময়, জরাসন্ধের মৃত্যুর সঙ্গে সঙ্গে এবং তার অনুগত যত রাজারা ছিল সবাই মারা গেছেন, জরাসন্ধ মারা গেলেন। শিশুপাল, জরাসন্ধের সেনাপতি শিশুপাল, সেও মারা গেলেন কৃষ্ণের হাতে। এবং সেই সময় আমরা দেখলাম যে ভারতবর্ষের অবিসংবাদিত নেতা হয়ে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তখন খানিকটা বিদর্ভরাজ ভীষ্ম খানিকটা কৃষ্ণের প্রতি দুর্বল হয়ে উঠছিলেন। কিন্তু তার পুত্র রুক্মী, তিনি ছিলেন ঘোরতর কৃষ্ণ বিরোধী। যখন রুক্মিণীকে হরণ করে নিয়ে যান, যে রুক্মিণী, অর্থাৎ রুক্মী চেয়েছিলেন তার বোন, তার ভগ্নী রুক্মিণীর সাথে শিশুপালের বিয়ে দেবেন, কিন্তু শ্রীকৃষ্ণ রুক্মিণীকে হরণ করে নিয়ে যান, হরণ করে বিবাহ করেন।
এইখানে রুক্মিণী হরণের পর রুক্মী সৈন্য সামন্ত নিয়ে কৃষ্ণের পেছনে ধাওয়া করেছিলেন। তিনি ধাওয়া করার আগে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কৃষ্ণকে বধ না করে রাজধানী কুণ্ডিনপুরে আর প্রবেশ করবেন না। কিন্তু কি হলো আমরা দেখলাম, সেই যুদ্ধে কৃষ্ণের হাতে রুক্মী এতটাই বিপর্যস্ত পর্যুদস্ত হয়ে পড়লেন যে তার প্রাণ সংশয় হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ তাকে একেবারে মারবার জন্য তলোয়ার খুলে দাঁড়ালেন। সেই সময় তার সদ্য বিবাহিতা স্ত্রী রুক্মিণী কৃষ্ণের পায়ে পড়ে তার ভাইয়ের প্রাণ ভিক্ষা করলেন। কৃষ্ণ সদ্য পরিণীতা বধূর এই অনুনয় স্বীকার করে রুক্মীকে মুক্ত করে দিলেন। অপমানিত লাঞ্ছিত রুক্মী আর প্রতিজ্ঞা অনুসারে আর সেই কুণ্ডিনপুরে প্রবেশ করলেন না। তিনি কি করলেন, ব্যাপারটা দাঁড়ালো রুক্মী বিদর্ভের রাজধানীতে ঢুকলেন না বটে, তবে বিদর্ভেরই প্রান্ত দেশে ভোজকট নামে একটা জায়গায় তিনি একটা নতুন নগর তৈরি করলেন এবং সেখানেই তিনি রাজা হয়ে রইলেন। এইদিকে তো গঙ্গা যমুনায় অনেক জল বয়ে গিয়েছে, জরাসন্ধ মারা গেছেন, শিশুপাল মারা গেছেন, পাণ্ডবরা সমৃদ্ধ হয়েছেন, কৃষ্ণ এক ভারতবর্ষের অবিসংবাদিত ক্ষত্র প্রধান হয়েছেন। তিনি যে পক্ষে থাকবেন সে পক্ষই জয়ী হবে, এটাই প্রচলিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলত রুক্মীর পক্ষে আর কৃষ্ণ বিদ্বেষ বা কৃষ্ণকে যে বধ করবেন সেই স্বপ্নটাও রুক্মীর ভেঙে গিয়েছে এবং রুক্মিণী মানে রুক্মীর বোন শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী তিনি কৃষ্ণকে অতিক্রম করে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন সে সম্ভাবনাও আর রইল না, সে সাহসও তার ছিল না। আর তার চেয়েও বড় কারণ, রুক্মিণী দেখলেন তার ভাই মানে তার ভাইয়ের আচরণও তাকে এতটাই অপ্রসন্ন করে তুলল তার ভাইয়ের প্রতি যে তার ভাইয়ের সাথেও তার যোগাযোগ রাখার আর কোনো ইচ্ছেই রইল না। এরকম একটা অবস্থা। এবং আপনারা জানেন শ্রীকৃষ্ণ আসলে যতটা না বেশি যুদ্ধ শক্তি তার, এটা ঠিক তার প্রচণ্ড সৈন্য শক্তি রয়েছে, যাদব সেনা, সে ভয়ঙ্কর যাদব সেনা, সেই 11 অক্ষয়ণী যাদব সেনা তার রয়েছে, তিনি যুদ্ধও ভালো জানেন, কিন্তু তার চাইতেও তার বড় শক্তি হচ্ছে তার কূটনৈতিক শক্তি। শ্রীকৃষ্ণ এই কূটনৈতিক শক্তির ফলেই ভারতবর্ষের অবিসংবাদিত নেতা হয়ে গিয়েছে। এইটাই হচ্ছে তার মূল শক্তি। এই জন্য শ্রীকৃষ্ণকে কপট পুরুষও বলা হয়। তো সেই কৃষ্ণ তিনি কি করলেন, যখন রুক্মী খুব শক্তিমান ছিলেন, অর্থাৎ যখন জরাসন্ধ ছিলেন, শিশুপাল ছিলেন, তখন রুক্মী প্রবল শক্তিমান পুরুষ ছিলেন এবং কৃষ্ণও কিন্তু এই রুক্মিণীর শক্তিকে, তার ক্ষমতাকে, তার রুক্মিণীর শক্তি ক্ষমতা কিন্তু খুব কম ছিল, মানে কেবলমাত্র যে তিনি জরাসন্ধের অনুগত বলেই যে শক্তিমান ছিল তা নয়, তার কাছে কিন্তু প্রবল শক্তিও ছিল। কেমন, যেমন আমরা বলি অর্জুনের যেমন গান্ডীব ধনু, তাই না, অর্জুনের শক্তি হচ্ছে তার গান্ডীব, শ্রীকৃষ্ণের হচ্ছে সারঙ্গ ধনু, সেরকম এই রুক্মীর কাছে ছিল মাহেন্দ্র বিজয় ধনু। মাহেন্দ্র মানে ইন্দ্র, ইন্দ্রের বিজয় ধনু ছিল রুক্মীর কাছে। এই মাহেন্দ্র বিজয় ধনুর জন্য রুক্মী কিন্তু খুব বড় যোদ্ধা ছিলেন। এবার আর এছাড়াও তার ছিল 1 অক্ষয়ণী ভয়ঙ্কর সৈন্য। সুতরাং রুক্মিণীও কম শক্তিমান লোক নন। ফলত শ্রীকৃষ্ণ রুক্মিণীর সাথে কিন্তু সরাসরি যুদ্ধ করেননি দুটি কারণে। এক তো তার এই শক্তিমত্তা আছেই, আর 2 হচ্ছে তার শ্যালক, তার স্ত্রী রুক্মিণীর বোন রুক্মিণী, তিনি হচ্ছেন কৃষ্ণের প্রধানা মহিষী।
প্রধানা মহিষী। সুতরাং প্রধানা মহিষী তার ভাইয়ের সাথে সরাসরি যুদ্ধ করাটা মানায় না। কিন্তু হলে কি হবে, রুক্মী তো প্রবল কৃষ্ণ বিদ্বেষী, ফলত কৃষ্ণ করলেন কি তার আসল শক্তিটাকে ব্যবহার করলেন রুক্মীর বিরুদ্ধে। সেটা হচ্ছে কৃষ্ণের সেই কূটনৈতিক শক্তি। সেই শক্তি দিয়ে তিনি রুক্মীর এমন একটা অবস্থা করে তুললেন, অর্থাৎ জরাসন্ধ শিশুপাল বধ হবার পর তিনি রুক্মীর এমন একটা অবস্থা করে দিলেন যে রুক্মীর আর তেমন কিন্তু কোনো প্রভাব প্রতিপত্তি রইল না। এবং সেটা যে কতটা খারাপ অবস্থা দাঁড়িয়েছে সেটাই আমরা এখন দেখব। হিয়ার স্টার্টস দ্য স্টোরি। এই দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হবে তখন আমরা দেখেছি পাণ্ডবেরা এবং কৌরবেরা, বিশেষ করে যুধিষ্ঠির এবং দুর্যোধন, ভারতবর্ষের বিভিন্ন রাজশক্তির কাছে তাদের নিজেদের লোক পাঠাতে আরম্ভ করলেন, দূত পাঠাতে আরম্ভ করলেন। কোথাও কোথাও অর্জুন নিজে, কোথাও দুর্যোধন নিজেই চলে গেলেন সেরকম বিরাট পুরুষদের কাছে। হ্যাঁ, সেটা তো আমরা দেখেইছি। গিয়ে তারা তাদেরকে নিজেদের পক্ষে অন্তর্ভুক্ত করার একটা বিরাট চেষ্টা করলেন। অর্থাৎ আমরা দেখলাম ভারতবর্ষের সমস্ত শক্তি, রাজশক্তি দুটো ভাগে ভাগ হয়ে গেল। কেউ পাণ্ডবদের পক্ষে, কেউ কৌরবদের পক্ষে। বেশিরভাগটাই গেছে কৌরবদের পক্ষে, কারণ অনেকেই ছিলেন যারা ওই কৃষ্ণ বিদ্বেষী, বিশেষ করে যারা জরাসন্ধের পক্ষভুক্ত ছিলেন এককালে, এখন কৃষ্ণর ক্ষমতাবান হয়ে গেছেন, তারা চুপচাপ রয়েছেন। কিন্তু যখন যুদ্ধটা আরম্ভ হলো তারা কিন্তু আর কৃষ্ণের পক্ষে, কৃষ্ণ থাকায় তারা আর পাণ্ডব পক্ষে গেলেন না, তারা চলে গেলেন সরাসরি দুর্যোধন বা কৌরবদের পক্ষে। আর আমরা তো আগেই বলেছি, আপনারা জানেন, এই জরাসন্ধের সৈন্যবাহিনীর পুচ্ছভাগে কিন্তু এই কৌরবেরা থাকতো। কৌরবেরাও কিন্তু জরাসন্ধ অনুসারী, এটা কিন্তু মনে রাখবেন। জরাসন্ধের অনুগামী লোকই ছিলেন কৌরবেরা, তারা জরাসন্ধের হয়ে যুদ্ধ করতেন। তো এরকম সেই সময় সমস্ত রাজশক্তির কাছে কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষের দূত গিয়েছে, কিন্তু এই যে একেবারে শ্রেষ্ঠ একজন পুরুষ, হ্যাঁ, যাকে একসময় ধনুর্ধরাণং প্রবরং রুক্মিণীং পুরুষোত্তমম বলা হয়েছে, হ্যাঁ, ধনুর্ধরারং প্রবরং রুক্মিণীং পুরুষোত্তমম, এটা অন্য কেউ বলেনি, বলেছিলেন শিশুপাল। কখন বলেছিলেন না, সেই যুধিষ্ঠিরের রাজসূয় সভায়, যখন মহামতি ভীষ্ম শ্রীকৃষ্ণকে শ্রেষ্ঠ অর্ঘ্য দিয়েছিলেন সেই যুগে, তখন শিশুপাল রেগে গিয়ে বললেন, অমুক 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 লোক থাকতে আপনি কি এইরকম কৃষ্ণকে একটা সম্মান দিলেন? এই যে অমুক অমুকের মধ্যে তিনি নাম করেছিলেন, এই রুক্মীর নামও বলেছিলেন যে সেই ধনুর্ধরারং প্রবরং রুক্মিণী, সমস্ত ধনুর্ধর পুরুষদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, এই রুক্মী থাকতে আপনি কৃষ্ণকে সবচাইতে বড় সম্মানটা দিলেন। এই সুতরাং সেই যে রুক্মী, যিনি প্রবর সেই সময় ধনুর্ধর পুরুষ, তার আজকে কি অবস্থা? এক পক্ষ, দুই পক্ষের এক পক্ষ তার কাছে কিন্তু লোক পাঠালো না, এমনই একটা হীন অবস্থা করে ফেলে রেখেছেন তাকে শ্রীকৃষ্ণ কূটনৈতিক বুদ্ধির প্রয়োগ করে। এই জায়গাটা বুঝুন। এবং সেখানে সেই রুক্মী, যিনি তার সমস্ত প্রভাব চলে গেছে, এক সময় যিনি প্রচুর ঘৃত নবনীত ভক্ষণ করেছিলেন, ফলে তার হাতের মধ্যে তার সব সেই গন্ধ রয়ে গেছে, ফলে তার প্রভাব চলে গেছে, তার মর্যাদা চলে গেছে, কিন্তু
তিনি তার গুরুত্বটা কতটা সেটা বোঝার আর তার ক্ষমতা নেই। কিন্তু তার এখনও প্রচণ্ড অহংকার, প্রচণ্ড তার গুমুর। তিনি তার সেই বিজয় ধনু উঁচিয়ে এক অক্ষয়ণী সেনা নিয়ে তিনি নিজেই, লক্ষ্য করুন, তিনি নিজেই চলে এলেন পাণ্ডবদের শিবিরে। পাণ্ডবরা আসতেই, শক্তিমান পুরুষ আসতে তাকে যথাযোগ্য সম্মান করে আহ্বান করলেন। তিনি খানিক বিশ্রাম নিয়ে, লক্ষ্য করুন, এসেছেন পাণ্ডব শিবিরে। হ্যাঁ, তিনি যুধিষ্ঠিরের সঙ্গে দেখা করলেন না। পাণ্ডব শিবিরে প্রধান তো মহারাজ যুধিষ্ঠির, তার কাছে গেলেন না। গেলেন না কৃষ্ণের কাছে, যে কৃষ্ণই তো হচ্ছে তার প্রধান আত্মীয়, তাই না? এই তিনি কৃষ্ণের সম্বন্ধী, তার সাথেই তো রুক্মির একটা বৈবাহিক সম্পর্ক আছে। তিনি কৃষ্ণের সঙ্গেও দেখা করলেন না, তিনি সোজা দেখা করলেন অর্জুনের কাছে। আর দেখা করে এমনই একটা তার ভাব, হ্যাঁ, এমনই তার একটা দাম্ভিকতা, এবং শুধু তাই নয়, তার এই আচরণ, এবার তার ভাষাটা লক্ষ্য করুন। তিনি বলছেন, অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, তুমি যদি এই যে আসন্ন যুদ্ধ যেটা ঘটতে চলেছে, হ্যাঁ, এই যুদ্ধে যদি তুমি ভয় পেয়ে থাকো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আরে রুক্মিণী একবার ভাবলেনও না তিনি কার সঙ্গে কথা বলছেন। হ্যাঁ, তিনি অর্জুনের সঙ্গে এরকম একটা ভাষায় কথা বলছেন যে তুমি যদি ভয় পেয়ে থাকো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, আর শুনুন, যুদ্ধের সময় যদি ধরুন কোনো মিত্রগোষ্ঠী এসে যদি বলে, এরকম একটা মেজাজ দেখিয়ে বলে যে তুমি দুর্বল, আমি তোমাকে সাহায্য করব, তাহলে কে তাকে তার নিজের দলে নেবে? সবারই তো একটা আত্মসম্মান বোধ আছে। এরকম আহম্মকি তো কোনো বড় শত্রুও করে না। সেখানে রুক্মী বলছে, তুমি যদি ভয় পেয়ে থাকো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। রুক্মী শুধু এইটুকু বলেই থামলেন না। হ্যাঁ, তিনি নিজে কোথায় বলতে হয়, কোথায় থামতে হয়, কোথায় কতটুকু তার গুরুত্ব, এইসব কোনো কিছুর পরিমাপ না করে, লক্ষ্য করুন, এইসব কোনো কিছুর পরিমাপ না করে তিনি একটা আত্মম্ভরিতায় তিনি বলতে আরম্ভ করলেন যে আমি তোমাকে যেভাবে সাহায্য করতে পারি, আমি তোমাকে যেভাবে তোমার হয়ে যুদ্ধ করতে পারি, তা তোমার কোনো শত্রুই তোমাকে সহ্য করতে পারবে না। কারণ এই পৃথিবীতে আমার মতন এত বড় যোদ্ধা আর দ্বিতীয় কেউ নেই। নাহি মে বিক্রমে তুল্য পুমাংস্তিয় কাশ্চন। রুক্মী কার কাছে কথা বলছেন? এগুলো কি বলছেন? কার কাছে বলছেন? আরে বলছেন অর্জুন কাছে, এবং বলছেন কৃষ্ণ আর যুধিষ্ঠির যারা সেই সভায় উপস্থিত তাদেরকে শুনিয়ে শুনিয়ে। কি সাংঘাতিক মূর্খের মতন অহংকার প্রকাশ করছেন তিনি। হ্যাঁ, রুক্মী বলছেন তোমার বিপক্ষে যে সৈন্য, যে সেনাপতি আসুক না কেন, তার ভাগটা তুমি আমার জন্য নির্দিষ্ট করে রেখো। আমি চাই সেখানে দ্রোণই থাকুক, কৃপই থাকুক, ভীষ্ম থাকুক, কর্ণ থাকুক, শকুনি থাকুক, যেই থাকুক, আমি তাদের শেষ করে দেব। হ্যাঁ, আপি দ্রোণ কৃপ বীর ভীষ্ম কর্ণবত পুনঃ। হ্যাঁ, এই রাজারা যদি তোমাকে বিরুদ্ধে দাঁড়ায়, আমি শেষ করে দেব। কি, এবং শুধু তাই না, তারপরে কি বলছে? তোমার হয়ে যারা যুদ্ধ করতে এসছে তাদেরকে নিষ্ক্রিয় থাকতে বলো, তাদেরকে চুপচাপ করে বসে থাকতে বলো। আমি একলাই তোমার হয়ে যুদ্ধ করে তোমার সব শত্রুকে নিকেশ করে দেব। কি আহাম্মকি কথা! এই যেখানে আসন্ন যুদ্ধে উদ্যোগ পর্বে কোনো পক্ষেই একটা ছোট্ট সৈন্যকেও উপেক্ষা করছেন না। প্রত্যেকেই প্রাণপণে তার নিজের শক্তি বৃদ্ধি করছেন, তাদের প্রত্যেকটা সৈন্যকে গুরুত্ব দিয়ে বিচার করছেন। সেখানে কে আহাম্মকি কথাকে বিশ্বাস করবে? হ্যাঁ, আর রুক্মীর একসময় প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, তার অনেক ক্ষমতা ছিল, কিন্তু
এখন তো তার এসব নেই, রাজনৈতিক পালা বদলের সঙ্গে তার রাজনৈতিক উত্থান সব নষ্ট হয়ে গেছে। এবং যে মানুষ সবচাইতে বড় কথা এইখানেই হচ্ছে সেই পরাশরের কথাটা, এখানেই আমাদের বুঝতে হবে। এইখানেই পরাশর যে কথাটা বলেছেন, এখানেই দেখুন তার উদাহরণটা আমরা পাচ্ছি। সেখানে বলছেন যে মানুষ নিজের গুরুত্ব না বুঝে আপন গন্ধে সুরভিত হয়ে থাকেন, তাহলে তার কোনো অস্তিত্বই থাকে না, তার কোনো মর্যাদাই থাকে না, এবং তার রাজনৈতিক কোনো গুরুত্বও থাকে না। বিশেষত রুক্মিণীর রাজনৈতিক গ্রহণযোগ্যতা যেখানে নষ্ট হয়ে গেছে, কোনো পক্ষই তার কাছে যেখানে তাকে যোগদানের জন্য আমন্ত্রণে জানায়নি, সেখানে নিজের গুরুত্ব প্রমাণ করতে হলে তাকে যে বিনয়, তাকে যে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হতো, নিজের গুরুত্ব বুঝে যেমনভাবে কথা বলা উচিত ছিল, যেভাবে নিজেকে নিবেদন করতে হতো, সেখানে রুক্মিণী কী করছেন? তিনি কৃষ্ণ আর অর্জুনকে, যুধিষ্ঠিরকে শুনিয়ে শুনিয়ে নিজের আত্মম্ভরিতা প্রকাশ করছেন। এবং তখন আমরা দেখলাম অর্জুন শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠিরের দিকে তাকিয়েই রুক্মিণীকে উপযুক্ত উত্তরটা দিলেন সহাস্যে। হেসে হেসেই তিনি তার উত্তর দিলেন, বললেন, মহারাজ রুক্মী, দেখুন আমিও বিখ্যাত কুরু বংশে জন্মেছি। মহারাজ পাণ্ডু আমার পিতা, দ্রোণাচার্য আমার গুরু, এবং আমার সহায় হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আমার নিজের শক্তি আমি বলতে চাই না, কিন্তু এই গাণ্ডীব ধনু আমি ধারণ করি। এই অবস্থায় আমি কি করে আপনাকে বলি যে সামনে যুদ্ধের জন্য আমি বেশ ভয়ে আছি? ভীত অস্মি কাথং ব্রুয়াং দধান গাণ্ডীবাং ধনু। অর্জুন বললেন, জীবনে অনেক কঠিন যুদ্ধ আমি পার করে এসেছি এবং একাই সেই যুদ্ধ আমি করেছি। তখন কে আমার সহায় ছিল? কেউ না, আমি নিজেই সেই যুদ্ধ জিতে এসেছি। অতএব ভয়টয় আমি পাই না, এবং আপনার মতো মানুষের আমার কোনো সাহায্যেরও প্রয়োজন নেই। নাস্তি ভীত মহাবায় সহায়ার্থশ্চ নাস্তি মে। আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই আপনি। ফলে আপনি এখানে থাকুন বা চলে যান, তাতে আমার কিছুই আসে যায় না। অর্জুনের কাছে মুখের মতন জবাব খেয়ে পেয়ে নিজের গুরুত্ব হারিয়ে প্রত্যাখ্যাত রুক্মী গেলেন দুর্যোধনের কাছে, পাণ্ডবদের বিপরীত পক্ষে। সেখানে অবশ্য তিনি একই কথা বললেন। আর দুর্যোধনের মতন অহংকারী মানুষ, তিনি কি এই রুক্মিণীর অহংকারকে সহ্য করবেন? অর্জুন তাকে সম্মান দিয়েই তার কথার যোগ্য প্রত্যুত্তর দিয়েছেন, আর দুর্যোধন তো তাকে প্রথমেই তার এই দাম্ভিকতাকে একেবারেই থামিয়ে প্রায় গাড় ধাক্কা দিয়েই বের করে দেবার তাই হয়তো দিয়েছেন। ফলে সেখানেও তিনি প্রত্যাখ্যাত হলেন। প্রত্যাখ্যাতশ্চ তেনাপি সতদা সুরমানিনা। সুরমানিনা মানে নিজেকে যে নিজে বড় বীর বলে মনে করেন, অথচ নিজের গুরুত্বটা বোঝেন না। নিজেই নিজেকে বীর, গুরুত্ববান, বীর্যবান, শক্তিমান মনে করেন, অথচ তার আসলে যে তার কি গুরুত্ব এই সম্পর্কে তার কোনো বোধটুকুই নেই। প্রত্যাখ্যাত হয়ে রুক্মী চলে গেলেন নিজের নগরে। এটা তিনি বুঝতেই পারলেন না যে রাজনৈতিক এবং কূটনৈতিক দৃষ্টিতে তিনি যে একজন গুরুত্বহীন মানুষ, এবং তিনি তার নিজের জায়গায় যত বলিয়ানি হন না কেন, তার যত বড় শক্তি থাকুক না কেন, তার যত অস্ত্রবল, বাহুবল, সৈন্যবল থাকুক না কেন, তিনি আসলে একজন গুরুত্বহীন মানুষ। এবং রাজনৈতিক ক্ষেত্রে তিনি যখন গুরুত্বহীন হয়ে পড়েছেন, সেই জায়গায় তিনি, সেই গুরুত্বহীনতার জায়গায় তিনি যদি আত্মম্ভরিতা দেখিয়ে তার আগের দর্প তিনি নিজেকে দর্বী করে তুলতে চান, ফলত তার যা হবার তাই হয়েছে। ফলে তাকে কেউ গ্রহণ করল না, অর্জুনও গ্রহণ করলেন না, দুর্যোধনও তাকে সেই সম্মান দিলেন না। সবার উপরে শ্রীকৃষ্ণ বলে বসে আছেন, তার অপ্রিয়
হবেন এমন কেউ কোনো কাজ করবেন না। এবং শ্রীকৃষ্ণের এক অপ্রিয় মানুষকে নিজের দলে স্থান দেবেন এমন মূর্খ অর্জুনও নন, যদি দুর্যোধনও নন। ফলে সেই সাহসটা কেউই করেন না। ফলে গুরুত্বহীন হয়ে, নিজের গুরুত্বটা না বুঝে, এত বড় একজন শক্তিমান মানুষ, যার মহেন্দ্র বিজয় ধনু আছে, যার এক অক্ষয়িনী সেনা আছে, তাকে কেউই তার নিজের দলে স্থান দিলেন না। শুধু কি তাই, এরপরে আমরা দেখব এই রুক্মির কি ভয়ঙ্কর পরিণতিটাই না হয়েছে, সেটা আমরা শুনব পরের কোনো পর্বে। এইখানেই লক্ষ্য করুন, এই জায়গাটাই পরাশরের অনন্য কথা। তিনি শাস্ত্রচক্ষুর সম্পর্কে যেমন বললেন, তেমনি বললেন শাস্ত্রবিত্তমা। অনেক বিদ্যা, অনেক পড়াশুনো, অনেক ডিপ্লোমা, অনেক ডিগ্রি নিয়ে আমরা অনেক মানুষকে আমাদের সমাজে চলে ফিরতে দেখি, যাদের সাধারণ বোধ বুদ্ধি, মানে সাধারণ বুদ্ধি যেটুকু, সেটা হয়তো থাকে না। এমন এমন আচরণ তারা করে ফেলেন, এমনভাবে নিজেদেরকে হাস্যাস্পদ করে তোলেন, এতটাই নিজেদেরকে গুরুত্বহীন করে ফেলেন, সেটাই তাদের কাছে একটা বিরাট অমর্যাদা সুযোগ। সুতরাং এরা আর যাই হন না কেন, এরা কখনোই শাস্ত্রবিদ্বান হতে পারেন না, শাস্ত্রবিত্তমান হন। এই জায়গাটা বুঝতে হবে। ভালো থাকতে হলে আমাদের যেমন শাস্ত্র চর্চা করতে হবে, পড়াশুনো করতে হবে, সেটা যাতে মুখস্থ না হয়, সেটা যাতে অন্তস্থ হয়, এবং সেটাকে যাতে নিজেদের জীবনে তার সঠিক তাৎপর্যকে তুলে ধরতে পারি, সেটাই হচ্ছে আসল জিনিস। আর তার জন্যই আমাদেরকে বারবার এই শাশ্বতী কথার শরণাপন্ন হতে হয়। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে।